সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। ধর্মীয় পরিচয় নয়, ধর্ম চর্চায় স্বাধীন দেশের সব নাগরিক। জাতিসংঘ সংখ্যালঘু ফোরামে বাংলাদেশ। আইনজীবী হত্যার প্রতিবাদে উত্তাল পুরো দেশ। মুসল্লিদের বিক্ষোভ, ইসকন নিষিদ্ধ এবং জড়িতদের বিচার দাবি। সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে, হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। ধর্মীয় ইস্যুর পাশাপাশি নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ভারত। অভিযোগ মেজর হাফিজের। জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার তথ্য। কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননায় নিন্দা। বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। দেখছেন আবু সাইদ মতো ভাইয়া গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমিও যাবো ওষুধ নিতে বাজারে যায়, বাজার থেকেই সে আন্দোলনে যায়, আর সেখানে যায় সে গুলিবিদ্ধ হয়ে মারা। এখনো কান্না শুকায়নি জয়পুরহাটের শহীদ বিশালের পরিবারে। মেলেনি সরকারি সহায়তা। ছেলে হত্যার বিচারের পাশাপাশি রাষ্ট্রীয় সম্মান চান। 24 ঘন্টায় ইসরায়েলি বর্বরতায় আরো 100 ফিলিস্তিনির প্রাণহানি। 20 জানুয়ারির শপথ নেওয়ার আগে যুদ্ধ বন্ধ করতে চায় ট্রাম্প। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষ্য। টাইগ্রেসে ব্যাটে বলে ধরে রাখতে চায় দাপট। বাচ্চা মরার মিশন আইরিশদের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সাথে আছে আমি ফারজান আলীনা। সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সংখ্যালঘু ফোরামের 17তম অধিবেশনে এ তথ্য তুলে ধরেন সংস্থাটির বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আরিফুল ইসলাম। অধিবেশনে বলেন, দেশের সব নাগরিক নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন। বাংলাদেশের সব জাতি ধর্মের অধিকার সমুন্নত রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এ সময় সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটি কুচক্রী মহল ভুয়া, মিথ্যা এবং অতিরঞ্জিত তথ্য ছড়ানোর অভিযোগ করেন। আন্তর্জাতিক গণমাধ্যমে এ ধরনের অপপ্রচারের প্রকৃত সত্য উন্মোচিত হয়েছে উল্লেখ করে বিশ্বকে মিথ্যাচারে কান না দিয়ে প্রকৃত সত্য খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। Some vested groups are spreading misinformation and disinformation regarding LS attacks on Hindu minorities in Bangladesh. The world profusely welcomed Dr. Yunus, the chief of the interim government, and his advisors for upholding the human rights of all citizens in Bangladesh. We, the Hindu, Muslim, Buddhist, and Christian, have been living in same social and cultural fabrics for hundreds of years, and we will continue to do so. People from all faiths, including Hindus, equally participated in the historic July mass uprising, and some of them sacrificed their lives. Finally, we reiterate our commitment to maintain religious and ethnic harmony at any cost. ইসকনকে স্বৈরাচারের দোষর দাবি করে সংগঠনটিকে নিষিদ্ধ করতে প্রয়োজনে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। ইসকনের আড়ালে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন হেফাজতের নেতারা। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে হেফাজতের নেতারা এই হুঁশিয়ারি দেন। বিস্তারিত মোহাম্মদ সাকিবের রিপোর্টে। ইসকনকে নিষিদ্ধের দাবিতে এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। সাইফুলের হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা ঘরে ফিরতে চাই না। নির্দেশদাতা ষড়যন্ত্রকারী আছে, সবাইকে গ্রেফতার করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। খুনি হাসিনা এবং ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শেখ হাসিনা ভারতে বসে ইসকন ও মোদিকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন হেফাজত নেতারা। এ সময় তারা হিন্দু ধর্ম আর ইসকনকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে বাংলাদেশের মুসলিমরা আছে বলেও আশ্বস্ত করেন সংগঠনটির নেতারা। ইসকনের নামে ভর করে পতিত আওয়ামী লীগ আবার নতুন ষড়যন্ত্র করছে বলে সবাইকে হুঁশিয়ার করেন বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমদ আলী কাশেমি।
ইসকনকে নিষিদ্ধে গড়িমসি করলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে হেফাজতে ইসলাম বলেও হুঁশিয়ারি দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে, হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমাদেরকে সে পথে যেতে আপনারা বাধ্য করবেন না। কোন প্রেসক্রিপশনে চিন্ময় উস্কানি দিয়েছে তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না। আমাদের স্পষ্ট দাবি হলো, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোশ উন্মোচন করতে হবে। চিন্ময় কৃষ্ণ দাস তার তৎপরতার দ্বারা কথা দিবালোকের ন্যায় পরিষ্কার, সে ভিনদেশী গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল। বারবার সে তার সেই প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করবার পায়তারা চালিয়েছে। ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় দেশে ইসকন তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন ইসলামী সংগঠনগুলোর নেতারা। ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসকন তৈরি করা হয়েছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ইসকনকে নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ করেছে মুসল্লিরা। শুক্রবার জুমার পরপরই জেলা শহরের মসজিদগুলো থেকে বের করা হয় মিছিল, পরে সমাবেশ করে তারা। বক্তারা অভিযোগ করেন, ভারতের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চায় ইসকন। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। ইসকন নিষিদ্ধ ও আলিফ হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার জুমার নামাজের পর নগরীর জমিয়তুল ফালা মসজিদ থেকে মিছিল বের হয়। শহর ঘুরে নগরীর 16 শহর 2 নম্বর গেটের বিপ্লব উদ্যানের সামনে সমাবেশ করে সংগঠনটি। এ সময় সংগঠনের শীর্ষ নেতারা অভিযোগ করেন, ভারতের মদদে ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রত্যক্ষ ইশারায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় ইসকন। শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই, যিনি কঠিন প্রহরভাবে হত্যা করেছেন, শহীদ করেছেন, আমরা অতি শিগগির তাদেরকে গ্রেফতারির জন্য জোর দাবি জানাচ্ছি। একই দাবিতে ফেনীতে সাধারণ শিক্ষার্থী ও তাওহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করে মুসল্লিরা। জুমার নামাজের পর শহরের মসজিদগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। বক্তারা অভিযোগ করেন, ভারতের ইশারায় বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করতে চায় ইসকন। রাজশাহীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ওলামারা। জুমার পর সাহেববাজার 0 পয়েন্ট থেকে মিছিল বের করে তারা। পরে বিভিন্ন শহর ঘুরে আবারও 0 পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় তারা বাংলাদেশে ইসকনের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তারা এই হত্যাকাণ্ড ঘটানোর পেছনে মূল ভিকটিম হিসেবে কাজ করেছে ওই জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশের ভূখণ্ড থেকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। জুমার পর সিলেটেও বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। নামাজের পর কোর্ট পয়েন্ট এলাকা থেকে মিছিল বের করে নগরীর আম্মরখানা পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এছাড়াও বান্দরবান, চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর সহ দেশের বিভিন্ন জেলায় ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেন মুসল্লিরা। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুরুতি এলাকায় নিহত সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যেন বিনষ্ট না হয় সেজন্য সজাগ থাকতে সবাইকে আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশে বিদেশে একটি গোষ্ঠী বেশ তৎপর বলে জানান তিনি। এ সময় গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে এবং এতে আমাদের দেশে বিদেশে ভাবমূর্তি নষ্ট না হয়, যেন আমরা ঐক্যবদ্ধ থেকে সব বিপদ মোকাবেলা করতে পারি। স্পষ্ট করে বলতে চাই, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর
তো আমরা কোনো ক্রমেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের অন্তঃসত্ত্বা স্ত্রী ইশরাত জাহান এবং শিশু কন্যা মাসরুরা জাহানের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দোষীদের গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছেন পরিবার, এলাকাবাসী এবং সহকর্মীরা। এদিকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয় সে ব্যাপারে সজাগ থাকার পরামর্শ রাজনৈতিক নেতাদের। এম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। নানির কোলে আনমনে খেলছে ছোট্ট শিশু মাসরুরা। এই অবুঝ শিশু জানে না তার বাবা কেন আর ঘরে ফিরেনি, কেনই বা তাকে আদর করতে আসে না। প্রতিদিন আদালতে যাওয়ার পর আদরের মেয়েকে ফোন করতেন তার বাবা, এখন আর আসে না সেই ফোন। এই শিশু কন্যা সহ সাইফুলের 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পরিবার ও স্বজনেরা। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুন্তির ফরেঙ্গা গ্রামে সাইফুলের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের ভিড়, শোকে কাতর স্ত্রী, বাবা মা। সাইফুলের মতো বিনয়ী ও সদাচারী মানুষকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনেরা। ওর মেয়েটা এখনো জানে না ওর আব্বু মারা গেছে, ওর আব্বু যে দুনিয়া ছেড়ে চলে গেছে সেটা ও জানে না। আমার ছেলের যারা আছে তাদের সেভাবে আমি বিচার চাই। আমার ভাইয়ের তুলনা নেই, আমার ভাই এত ভালো ছিল যে সবার এত ভালো করতে দেয়, আমার ভাই সবার সমাধান দিতে দেয় শুধু। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন সহকর্মীরাও। আর রাজনৈতিক নেতারা বলছেন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই বাংলাদেশে রক্ষা হবে, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আলিফ হত্যার ঘটনার 2 দিন পর চট্টগ্রামের কোতোয়ালি জোনের ডিসি ও কোতোয়ালি থানার ওসিকে বদলি করেছে সিএমপি কমিশনার। নিউজ ডেস্ক, দেশ টিভি। হাসিনাকে আশ্রয় দিয়ে স্বার্থ হাসিলের ধর্মীয় ইস্যুর পাশাপাশি নানা ইস্যুতে ভারত বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায় বলে অভিযোগ বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের। দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি ভারতের এই অশুভ চেষ্টা রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ করবে বলেও দাবি বিএনপির নেতার। সাইফুল রিপনের প্রতিবেদন। ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে যৌক্তিকতার বালাই ছাড়াই প্রতিদিনই দাবি নিয়ে হাজির হচ্ছে নানা পক্ষ। সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকনও দেশ জুড়ে জোরে সোরে আন্দোলনে নামে। দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ইসকন গুরু চিন্ময় দাসকে গ্রেপ্তার করে আদালতে তুললে সেদিনই এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। দেশ জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়, দাবি ওঠে ইসকন নিষিদ্ধের। এমন পরিস্থিতিতে চিন্ময়কে অস্বীকার করে হঠাৎ তড়িঘড়ি বিবৃতি দিয়ে তাকে আগেই বহিষ্কারের কথা জানান বাংলাদেশের ইসকন সাধারণ সম্পাদক। চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। এমন পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন গণমাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে নানা ধরনের অতিরঞ্জিত খবর প্রকাশের মধ্য দিয়ে ছড়াচ্ছে সাম্প্রদায়িকতার বিষবাষ্প। কার্যত বাংলাদেশকে যেন এই কট্টরপন্থী মৌলবাদীদের হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত চলছে, একেবারে ডিশ সাজিয়ে রাখা হয়েছে, আপনারা আসুন এবং তা নিয়ে চলে যান। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির দাবি পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতেই ভারতের ইশারায় ধর্মীয় ইস্যুকে ব্যবহার করছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ। বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনার শাসন প্রকৃতপক্ষে ছিল ভারত নামক রাষ্ট্রের শাসন। ভারতের উদ্দেশ্য সাধনই ছিল বাংলাদেশের সকল কর্মকাণ্ডের মূল লক্ষ্য। অবশেষে ছাত্র জনতার সংগ্রামের পর তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে, কিন্তু এটাকে ভারত সহজভাবে গ্রহণ করেনি। শেখ হাসিনার একমাত্র লক্ষ্য হলো কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা যায়। এই রাষ্ট্রটি যদি অস্থিতিশীল থাকে, এখানে যদি একটা স্টেবল সরকার না থাকে, এখানকার জনগণ যদি পরস্পর হানাহানিতে লিপ্ত থাকে, ব্যর্থ রাষ্ট্রের দিকে ক্রমাগত এগিয়ে যাবে।
এই লক্ষ্য প্রতিষ্ঠার জন্য বর্তমানে ভারত সরকার বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে শেখ হাসিনার মাধ্যমে। বিএনপির এই নেতার দাবি, দেশে অস্থিরতা তৈরির মধ্য দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চায় ভারত। চীনের বিরুদ্ধে যদি সামরিক সংঘাত দেখা দেয়, তখন এই চিকেন নেক ব্যবহারের জন্য, চিকেন নেককে আরেকটু প্রসারিত করার জন্যে উত্তরাঞ্চলে কয়েকটি জেলা ভারতের প্রয়োজন। সেই জেলাসমূহ দখল করার জন্যে তারা ভারতীয় তাবেদারদের মাধ্যমে এই অঞ্চলকে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্যই তাদের এই তৎপরতা তারা চালাচ্ছে। জাতীয় ঐক্যের লক্ষ্য নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে বলেও জানান দলটির এই নীতি নির্ধারক। এই ভারতের এই অশুভ উদ্দেশ্য সম্পর্কে আমরা জনগণকে আরও সচেষ্ট করব, সজাগ করব, যার ফলে তাদের সকল তৎপরতা ব্যর্থ হবে বলে আমরা মনে করি। এই মুহূর্তে জাতীয় ঐক্য গড়ে তোলাই আমাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সীমান্তের ওপারে বসে পতিত স্বৈরাচার নতুন নতুন ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশনে কথা বলেন তিনি। প্রতি মুহূর্তে এক একটা ঘটনা ঘটিয়ে সারা বিশ্বে দেখাতে চায় বাংলাদেশ মৌলবাদীদের দেশে পরিণত হয়ে গেছে। পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, যেটা অর্জন করেছি সেটা যেন বৃথা না যায়। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, তাই না? সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। ভারতের পত্রপত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে রাখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুতলিকা পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়। ফ্যাসিবাদ কায়েমকারীদের ক্ষমা করা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাতে যশোর শহরে চাচড়া মোড়ে আয়োজিত এক পথসভায় একথা বলেন তিনি। বলেন, যারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছেন, হত্যা, লুণ্ঠন, গুম, খুন করেছেন, তাদের বিচার এদেশের মাটিতেই হবে। এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিবাদদের দোসররা দেশকে অস্থিতিশীল করে তুলছে, তারা আমাদের ঐক্যে ফাটল ধরাতে চাচ্ছে বলেও হুঁশিয়ার করেন জামায়াতে আমির। যারা আমাদের উপর ফ্যাসিবাদের থাবা বিস্তার করেছিলেন, এক নাগালে 15.5 বছর যারা তাণ্ডব চালিয়েছিলেন, যারা মানুষকে খুন করেছেন, গুম করেছেন, যারা মানুষের ইজ্জত লুণ্ঠন করেছেন, যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের মাটিতে তারা প্রাসাদ গড়ে তুলেছেন, আমরা তাদেরকে ক্ষমা করব না। তাদের প্রত্যেকের অপরাধের বিচার হতে হবে। দর্শক, বাগেরহাটে শীতের শুরুতে সবজির দাম চড়া থাকলেও সরবরাহ বাড়ায় কিছুটা এখন কমেছে। বিস্তারিত আমাদের জানাবেন সহকর্মী এস সোহান। সোহান, বাজারে এখন কি কি সবজি এসেছে এবং ক্রেতা বিক্রেতারা কে কি বলছেন আমাদের জানান। বাগেরহাটে আসলে শীতকালীন যেসব সবজি রয়েছে সেই সবজির সরবরাহ বেড়েছে। আমরা সকাল থেকে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারে রয়েছি, সেখানে দেখেছি ফুলকপি, পাতাকপি, বাঁধাকপি, ওলকপি, বিভিন্ন প্রকার শাক, লাউ, সিম সহ যেসব শীতকালীন সবজি রয়েছে সেই সবজির কিন্তু সরবরাহ বেড়েছে এবং প্রত্যেকটি দোকানে আমরা দেখেছি যে শীতকালীন সবজির একটি সমারোহ। ব্যবসায়ীরা বলছেন যে গত কয়েকদিনের তুলনায় শীতকালীন এই যে সব সবজি, এই সবজির দাম অনেক কমেছে। আমরা যদি আপনাদেরকে একটু দামটা জানাতে চাই, সেটা হচ্ছে আজকের বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকা,
কয়েকদিন আগেও এই ফুলকপি ছিল 70 থেকে 80 টাকা। পাতাকপি বিক্রি হচ্ছে 50 টাকা করে, ওলকপি বিক্রি হচ্ছে 60 টাকা করে, মূলা বিক্রি হচ্ছে মাত্র 20 টাকায়। সব থেকে বেশি দাম কমেছে বিভিন্ন প্রকার শাকের। এই বাজারে আজকে লাল শাক বিক্রি হচ্ছে 5 থেকে 10 টাকা করে, পালং শাকও 5 থেকে 10 টাকা করে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি একটা শাক আছে সাদা শাক, সেই সাদা শাকও কিন্তু একই দামে বিক্রি হচ্ছে। তবে বাগেরহাটের বিভিন্ন বাজারে আমরা খবর নিয়ে দেখেছি যে আলু, পেঁয়াজ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে তার কিন্তু দাম এই শীতকালীন সবজির মতো কমেনি। সাধারণ মানুষের দাবি হচ্ছে শীতকালীন সবজির দাম যেমন কমেছে তেমনি অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কমাতে হবে। এছাড়া এই দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন বাগেরহাটের স্থানীয় যেসব উৎপাদিত সবজি, এই সবজি বাজারে আসাই কিন্তু মূলত দাম কমেছে। তবে ব্যবসায়ীদের দাবি এই দাম কম রাখতে আসলে মনিটরিং জরুরি। এছাড়া অন্যান্য পণ্যের দাম কমানোর জন্য বাজারে অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে শীতকালীন শাকসবজির বাজারের সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ। রাবার শিল্পনগরী হিসেবে পরিচিত বান্দরবানের বাইশারি। সাম্প্রতিক বছরগুলোতে রাবার বাগান মালিকরা উৎপাদন খরচের তুলনায় বিক্রয় মূল্য কম হওয়ায় লোকসানের সম্মুখীন হচ্ছেন। বাইশারিতে উৎপাদিত রাবারের দাম সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে কম হওয়ায় তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। সংশ্লিষ্ট মহলের সাহায্যে এই সংকট কাটানোর দাবি করেছেন তারা। বিস্তারিত সহকর্মী মোহাম্মদ আবুল বাশার নয়নের তথ্যচিত্রে। সংকটে বান্দরবনের রাবার শিল্প, লাভ তো দূরের কথা, লোকসানের ধাক্কা সামাল দিতেই মরিয়া বাগান মালিকরা। মরার ওপর খাড়ার ঘা হয়ে বেড়েছে উৎপাদন খরচ। পরিস্থিতি এতটাই করুণ যে ব্যবসা বাঁচাতে সরকারের নির্ধারিত দামের চেয়ে অনেক কমে রাবার বিক্রি করতে হচ্ছে উৎপাদকদের। বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের অনুমোদিত প্রথম গ্রেডের রাবারের দর 288 টাকা, কিন্তু জেলার বাইশারিতে তা বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। এই পার্থক্য সৃষ্টি করে রাবার শিল্পকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে একটি মহল বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এমন পরিস্থিতিতে আগ্রহ হারাচ্ছেন বাগান মালিকরা। এই শিল্পকে রক্ষায় আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক বাড়ানো ও রপ্তানি সহজীকরণ সহ বেশ কিছু দাবি তুলেছেন তারা। বাংলাদেশ রাবার বোর্ডের নির্ধারিত রেট যেটা করা হয়েছে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের, আমরা ওই রাবার বোর্ডের নির্ধারিত রেটের দামটা পাচ্ছি না। রাবারগুলো বিক্রি করে শ্রমিকদেরকে টাকা দিতে হয়, এখানে স্টক রাখতে পারে না কেউ। তো যার কারণে বাধ্য হয়ে ওনারা যে রেটটা নির্ধারণ করে ওই রেটে মালগুলা বিক্রি করে দিতে হয়। সরকার কর্তৃক 25% কর নির্ধারণ করার মধ্য দিয়ে বাইরের দেশে রাবার যাতে আমাদের দেশে আনা না হয়। রাবার শিল্পকে বাঁচাতে সার্বিক সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সমস্যাগুলোর কথা তুলে আমাদেরকে স্মারকলিপি দিয়েছেন। এই স্মারকলিপিটা আমরা পরবর্তীতে আজকেই আমাদের মাননগর জেলা প্রশাসক মহোদয় বরাবর ফরওয়ার্ড করে দিব এবং পরবর্তী যে কাজ করা লাগবে সেই কাজ আমরা শুরু করব। বাইশারি এলাকায় রাবার বাগান আছে 15,000, যার উপর নির্ভর করে অন্তত 50,000 পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাদারীপুরের কালকিনির দক্ষিণ কৃষ্ণনগর এবং চর বিভাগ দিয়ে গ্রামের মাছ দিয়ে বয়ে চলা খালটি দখল দূষণে এখন প্রায় মৃত। ভরাট হয়ে শুরু হয়ে গেছে প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই খালটি। শুধু দখলই নয়, খালে ময়লা ফেলায় দূষিত হয়ে পড়েছে পানি। ঐতিহ্য ধরে রাখতে খালের ময়লা পরিষ্কার এবং দখলমুক্ত করার দাবি স্থানীয়দের। সহকর্মী শিবশঙ্কর রবিদাস এর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় 200 বছরের প্রাচীন চর বিভাগদি খাল। মাদারীপুরের এই খালের উপর দিয়ে একসময় চলাচল করত ছোট বড় নৌযান। 80-র দশকেও এই খাল দিয়ে নিয়মিত চলত কৃষি পণ্যবাহী বড় ট্রলার। উভয় পাড়ের শত শত পরিবার খাবার কাজে ব্যবহার করত এই খালের স্বচ্ছ পানি। অথচ গেল কয়েক বছর ধরে পাড় দখল করে ভরাট করে ফেলছে স্থানীয় মানুষজন। খালটি এতই শুরু হয়ে গেছে যে মালবাহী নৌযান তো দূরের কথা, একটা ডিঙি নৌকাও পার হতে পারে না। স্থানীয় কাঁচা বাজারের উচ্ছিষ্ট, কসাইখানার বর্জ্য, পলিথিন সহ নানা ধরনের বর্জ্য ফেলা হচ্ছে এই খালে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন 2 গ্রামের অন্তত 2 শতাধিক পরিবার। কোন পাশের লোকজনেরা, বাচ্চা কাচ্চারা সবারই তো অসুবিধা হইতাছে। দুর্গন্ধে বাড়িতে থাকার ডক না, জলাবদ্ধতার কারণে আমরা থাকতে পারি না।
এই ডেঙ্গু মশা উৎপন্ন অনেক মনে করেন রোগী হাসপাতালে স্যার ভুগতেছে। দখল দূষণে মৃতপ্রায় ঐতিহ্যবাহী এই খালটিকে বাঁচাতে প্রশাসনকে এগিয়ে আসার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পানি পৌঁছার কারণে দুর্গন্ধ ও ডেঙ্গু রোগ দেখা দিছে। এখন এটা ড্রেনে পরিণত করলে সবচেয়ে ভালো হয়। এটা যদি পরিষ্কার করা হয় বা ড্রেনের কাজ চলার কথা কইছে, এটা যদি ড্রেন করে তাও ভালো হয়। আমরা দ্রুত চাই যে এটা একটু কাজটা হলে পরিষ্কার করুক, আর নাহলে ড্রেনের কাজটা হোক। খালটি দখলমুক্ত করতে দ্রুতই অভিযানে নামার আশ্বাস প্রশাসনের। ইতিমধ্যে আমরা যে কুমারবাড়ি খাল সেটা আমরা খনন করে আমরা পানির প্রবাহ আমরা স্বাভাবিক করে দিয়েছি, এবং কালকিনি পৌরসভার যে অন্যান্য যে খালগুলো রয়েছে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা খাল খনন, পরিষ্কার এবং অবৈধ দখল মুক্ত করার উদ্যোগ গ্রহণ করব। ঐতিহ্যবাহী এই খালটি দখল ও দূষণমুক্ত করে আবারও আগের চেহারায় ফিরে আনার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র নজিবুল সরকার বিশাল হত্যার সঠিক বিচার চান তার বাবা মজিদুল সরকার। 4 আগস্ট ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেন বিশাল, ফিরেন লাশ হয়ে। এ ঘটনায় দিশেহারা দরিদ্র মা বাবা। জয়পুরহাট থেকে সহকর্মী রেজাল করিম রেজার তথ্যচিত্রে আপনপুর ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের 5BB বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ছাত্র নজিবুল সরকার বিশাল 4 আগস্ট শহরের 0 পয়েন্টে যোগ দিয়েছিলেন ছাত্রদের মিছিলে। সেই মিছিলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিশালের। গ্রামের শ্যালো মেশিনের মেকানিক বিশালের বাবা মজিদুল সরকার। ছাত্র আন্দোলনে বড় ছেলেকে হারিয়ে দিশেহারা এই বাবা মামলা করেন শেখ হাসিনা সহ 128 জনের নামে। ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা বুলবুলি বেগমও। আমাকে দেখায়, আম্মু দেখছেন আবু সাইদ মতো ভাইয়া গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। সে সকল থেকেই মন থেকে একটু হয় যে আম্মু যাব ওষুধ নিতে বাজারে যায়, বাজার থেকেই সে আন্দোলনে যায়, আর সেখানে যায় সে গুলিবিদ্ধ হয়ে মারা। আমার ছেলে সহকারে যত ছাত্রছাত্রী নিহত হয়েছেন বা মারা গেছেন তারা সকলেই যেন রাষ্ট্রভাবে শহীদের মর্যাদা পায়। বিশালের মতো বিনয়ী ও সদাচারী এ তরুণের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না গ্রামবাসীও। আমার ছোট ভাইয়ের সঙ্গেই সে পড়াশোনা করতেছিল, তার স্বভাব চরিত্র খুবই ভালো। তার সবে 18-19 বছর চলতেছে, তার অনেক ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল তার পরিবারকে নিয়ে, তো সে তো কিছুই করতে পারলো না। এবং এই যে তরতাজা প্রাণ গেল, তার তো আমরা একটা বিচার আশা করব। নামাজ পড়তো, সব ছেলেপেলেদের সাথে ভালো ব্যবহার করতো, আমাদেরকে নামাজ পড়ার কথা বলতো, সে অনেক ভালো ছিল। স্থানীয়ভাবে কিছু সহযোগিতা পেলেও সরকারের পক্ষ থেকে মেলেনি আর্থিক সহায়তা। সরকারকে এই শহীদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধির। আর হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন বিশালের শিক্ষক। আমি তার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি এবং তার সরকারের কাছে তার আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য সুপারিশ করছি। আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে সরকারিভাবে সহযোগিতা ও বিশালের পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যে বিশাল যে শহীদ হয়েছেন, বিশালের ঘর করে দেওয়া দরকার, আমরা সেটা আমাদের স্থানীয়ভাবে অর্থায়নে আমরা ঘর করে দিচ্ছি। আমি নভেম্বরের 3 তারিখে জয়েন করেছি এবং 3 তারিখ থেকে এখন প্রায় 1 মাস পার হচ্ছে। এই 1 মাসে সরকারিভাবে কোনো সহায়তা আসেনি, তবে সরকারিভাবে সহায়তা আসবে এটা নিশ্চিত করেছে। সরকারি সহযোগিতা সহ শহীদ বিশালের রাষ্ট্রীয় মর্যাদা চান পরিবার ও স্বজনরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।